আমাদের পরবর্তী টপিক হচ্ছে ব্যাংকের কার্যাবলী। এখানে অধিকাংশ পয়েন্টই তোমরা বুঝবে, তারপরও স্যার একটা একটা বলে যাচ্ছি, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। প্রথমেই হচ্ছে আমার আমানত সংগ্রহ করা। ব্যাংকের প্রথম এবং প্রধান যে কাজ, সেই কাজ হচ্ছে গিয়ে আমানত সংগ্রহ করা। জনগণের কাছে যে বিক্ষিপ্তভাবে আমানত সঞ্চয়গুলো আছে, সেই সঞ্চয়গুলোকে তারা আমানত স্বরূপ সংগ্রহ করে থাকে। দেন সেই আমানতকৃত অর্থ গ্রাহক চাইলে যে কোনো মুহূর্তে উত্তোলন করতে পারে। সে কাজটা করে হচ্ছে ব্যাংক অর্থ পরিশোধের মাধ্যমে। মূলত চলতি এবং সঞ্চয় হিসাবের মাধ্যমে ধারাবাহিকভাবে অর্থ উত্তোলন করা যায়, আর স্থায়ী হিসাবে একবারই মাত্র অর্থ উত্তোলন করা যায়। এরপরে হচ্ছে মূলধন গঠন করা। জনগণের কাছ থেকে যে আমানতগুলোকে সংগ্রহ করা হয়, সেই আমানতগুলো সংগ্রহ করে ব্যাংক মূলধন গঠন করে দেশের শিল্প এবং অর্থনীতির খাতে বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে এবং বিনিয়োগ করে। এর মাধ্যমে ব্যাংক মূলধন গঠনে সহায়তা করে। এরপরে হচ্ছে ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হচ্ছে গিয়ে ঋণদান। গত ক্লাসে আমরা দেখেছি এই ঋণদানের মাধ্যমে যে সুদ পেয়ে থাকে সেটা কিন্তু ব্যাংকের আয়ের অন্যতম প্রধান উৎস। তো ব্যাংক বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী এবং অন্যান্যদেরকে ঋণ দিয়ে থাকে, এজন্য কিন্তু ব্যাংকে বলা হয় ধার ও ঋণের ব্যবসায়ী। তারপরে আছে বিনিয়োগ করা। ব্যাংক যে কেবলমাত্র বিভিন্ন খাতে ঋণই প্রদান করে তা নয়, ব্যাংক কিন্তু লাভজনক খাতেও বিনিয়োগ করে থাকে। এজন্য তারা কি করতে পারে, তারা সরকারি এবং বেসরকারি বন্ড, সিকিউরিটি, শেয়ার ইত্যাদি কিন্তু ক্রয় করতে পারে এবং বিভিন্ন যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারে। এরপরে আস্তে আস্তে হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নোট এবং ধাতব মুদ্রার প্রচলন করে। তো ব্যাংক যদিও মুদ্রা বা নোট প্রচলন করতে পারে না, কিন্তু মুদ্রা বা নোটের বিকল্প হিসেবে যে চেক, ড্রাফট, পে অর্ডার, ভ্রমণকারী চেক, প্রত্যয়পত্র ইত্যাদি কিন্তু ব্যাংক সৃষ্টি করতে পারে বিনিময়ের মাধ্যম হিসেবে। তার মানে আমরা বলতে পারি ব্যাংক কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। তারপরে আমরা আসি বিনিময় বিলের বাট্টাকরণ। এই টপিকটা সম্পর্কে তোমরা হয়তোবা তোমাদের 9-10-এর ক্লাসেও পড়ে আসছো, যে যখন বিনিময় বিলের যে গ্রাহক রয়েছে বা ব্যবসায়ীরা জরুরি প্রয়োজনে কিন্তু মেয়াদের পূর্বেই ব্যাংকের নিকট থেকে তাদের বিলগুলোকে ভাঙিয়ে টাকা আদায় করতে পারে, আর এর জন্য ব্যাংক কিছু ফি ধার্য করে রাখে, সেই ফিটাকে বলছি আমরা বাট্টা। এরপরে হচ্ছে তহবিলের সংরক্ষণ করা। ব্যাংক, সরকার এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হয়ে তাদের তহবিল সংগ্রহ করার কাজ করে থাকে। তোমরা দেখবে গ্যাসের বিল, বিদ্যুতের বিল, এগুলো কিন্তু বিভিন্ন সরকারি ব্যাংক সংগ্রহ করে থাকে, তার পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোও সংগ্রহ করে থাকে। এটা হচ্ছে গিয়ে তারা সরকারের পক্ষে এই কাজগুলো করে থাকে। তার মানে ব্যাংকগুলো কিন্তু তহবিল সংগ্রহত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে আসতেছি আমরা অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তরের ক্ষেত্রে কিন্তু বর্তমান যুগে ব্যাংকের কোনোই বিকল্প নেই। দেশি বিদেশে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মধ্যে টাকা পাঠিয়ে দিতে পারছে, আর এজন্য ব্যাংক যেটা করে, বিদেশে যদি টাকা পাঠাতে হয় বিদেশে তার কোনো শাখা স্থাপন করে কিংবা কোনো ব্যাংকের সাথে প্রতিনিধিমূলক আচরণ বা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, যার ফলে তার এই অর্থ স্থানান্তর সহজ হয়ে যায়। তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে সহায়তা করা। ব্যাংক প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যে সহায়তা করে যাচ্ছে। ঋণদান এবং গ্রাহকদের পক্ষে দেনা পাওনা নিষ্পত্তির জন্য ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য তারা বিভিন্ন ধরনের চেক, ড্রাফট, বিল ইত্যাদি ইস্যু করে থাকে। তারপরে হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। বৈদেশিক মুদ্রার লেনদেন বা বৈদেশিক মুদ্রা আমি কোথা থেকে সংগ্রহ করব, এজন্য কিন্তু ব্যাংকের বিকল্প আমরা আসলে কিছুই ভাবতে পারি না। তো একটি দেশের বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ এবং যে রিজার্ভ, সেই রিজার্ভের কাজ করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর সরকার কর্তৃক নির্ধারিত যে নীতি রয়েছে, সেই নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলা এই বৈদেশিক মুদ্রার লেনদেনের কাজগুলো করে থাকে। তারপরে হচ্ছে মূল্যবান সম্পদের সংরক্ষণ। ব্যাংক জনসাধারণের টাকা পয়সা ছাড়াও কিন্তু মূল্যবান স্বর্ণ অলংকার, জমি বা সম্পত্তির দলিল কিংবা কোনো মূল্যবান কাগজপত্র, শেয়ার, সিকিউরিটিজ ইত্যাদির সংরক্ষণ করার সুবিধা প্রদান করে থাকে। তারপরে হচ্ছে সরকারকে সাহায্য প্রদান করা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকও প্রয়োজনে সরকারকে ঋণ প্রদান করতে পারে। এছাড়াও সরকার কর্তৃক প্রচারিত বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, সিকিউরিটি, বন্ড এগুলো সরকারের পক্ষে বিক্রি করতে পারে এবং সরকারের পক্ষ হয়ে সেগুলো বিক্রির অর্থ আদায় করতে পারে। এবং সর্বোপরি ব্যাংকগুলো সরকারের আর্থিক নীতি বাস্তবায়নেও সহায়তা করে থাকে। এরপরে আমাদের 14 নম্বরে আছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। ব্যাংক তার গ্রাহকের হয়ে সকল ধরনের কাজগুলো করে দিয়ে থাকে, যে কাজগুলোকে বলছি আমরা প্রতিনিধিত্বমূলক কাজ। দ্যাট মিনস ব্যাংক তার গ্রাহকের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করে থাকে। কীরকম হতে পারে সে কাজগুলো? সে কাজ হতে পারে যে গ্রাহকদের পক্ষে সে অর্থ আদায় বা পাওনা পরিশোধ করতে পারে,
শেয়ার সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে পারে, ব্যাংক ট্রাস্ট হিসাবে নিযুক্ত হয়ে ব্যক্তির সম্পত্তি দেখাশোনা করতে পারে, বিদেশে যোগাযোগ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে, আয়কর সংক্রান্ত পরামর্শ প্রদান করতে পারে। তার মানে দেখা যাচ্ছে গ্রাহকের পক্ষ হয়ে কিন্তু নির্ধারিত ফি এর বিনিময়ে একটা ব্যাংক অনেক ধরনের কার্যাবলী সম্পাদন করতে পারে। এবং সর্বশেষ হচ্ছে গিয়ে তথ্য বিষয়ক কাজ। ব্যাংক কিন্তু তথ্য সংগ্রহ, তথ্য সরবরাহ এবং উপস্থাপন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজও করে থাকে। এর মধ্যে রয়েছে গ্রাহকদের আর্থিক সচ্ছলতা সম্পর্কিত তথ্য প্রদান, ব্যবসায়ী সম্পর্কিত তথ্য প্রদান করা, আইনগত বিভিন্ন তথ্য প্রদান করে এবং সমসাময়িকভাবে প্রতিনিয়ত ব্যাংক বিষয়ক বিভিন্ন তথ্য বা বুলেটিন সংবাদ আকারে প্রকাশ করে থাকে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাংকের কার্যাবলীগুলো। এই কার্যাবলীগুলোর মধ্যেই একটা ব্যাংকের বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আবর্তিত হতে থাকে। এরপরে দেখি আমাদের কোন টপিক আছে। এরপরে আছে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। এখানে অধিকাংশ পয়েন্টই আমাদের আগের আলোচনার সাথে মিলে যাবে, তারপরেও আমরা একটা একটা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমেই হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। আমরা আগেই বলেছিলাম যে ব্যাংক চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, ভ্রমণকারীর চেক, প্রত্যয়পত্র ইত্যাদির মাধ্যমে তারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। তার মানে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা, কারণ বর্তমানে খেয়াল করে দেখবে যে আমাদেরকে ক্যাশ টাকা নিয়ে হাঁটতে হয় না। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, যেমন ধরো ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে রয়েছে। এই নেক্সাস পের সাহায্যে কী হচ্ছে, আমি ক্যাশ টাকা না নিয়ে গিয়েও আমি নেক্সাস পে থেকে বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারছি। তারপরে ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু নিরাপদে টাকা পৌঁছে যাচ্ছে। তারপরে হচ্ছে সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। ব্যাংক যদি জনগণের কাছ থেকে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলোকে আমানত হিসাবে সংগ্রহ না করত, তাহলে কিন্তু দেশে প্রয়োজনীয় যে মূলধন, সেই মূলধন কিন্তু কখনোই গঠন হতো না। তার মানে সঞ্চয় সংগ্রহ এবং মূলধন গঠনে ব্যাংক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে হচ্ছে মূলধন সরবরাহ এবং বিনিয়োগ বৃদ্ধি। ব্যাংক যে ঋণ হিসাবে, আমানত হিসাবে যে অর্থটা সংগ্রহ করে, সে অর্থটাকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ হিসাবে প্রদান করে থাকে। তার মানে কি, তাদেরকে মূলধন সরবরাহ করছে এবং এর ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং দেশের অর্থনীতির চাকাও সচল থাকছে। এরপরে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে সহায়তা করা। ব্যাংক প্রতিনিয়তই ব্যবসায়ীগণকে মূলধন সরবরাহ করে অর্থের নিরাপদ ও সহজ লেনদেনের সুযোগ করে দিচ্ছে, অর্থ স্থানান্তরের সুযোগ করে দেয়, তাদের পক্ষ হয়ে দেনাপানা নিষ্পত্তি করে, পরামর্শ প্রদান করে। এভাবে কিন্তু ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করছে। তাই এক কথায় কি বলা যায় যে নো বিজনেস ক্যান রান উইথাউট ব্যাংকিং। ব্যাংক লাগবেই ব্যবসায়ের ক্ষেত্রে সহায়তা করার জন্য। তারপরে হচ্ছে বৈদেশিক বাণিজ্যে সহায়তা। বৈদেশিক বাণিজ্যে বর্তমানে কিন্তু বৈদেশিক বাণিজ্য ব্যাংক ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। বৈদেশিক বাণিজ্যের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ব্যাংকের ভূমিকা অপরিসীম। এ কারণে বলতে পারি আমরা যে ব্যাংক ইজ দ্য মিডিয়া অফ ফরেন ট্রেড। তারপরে আছে শিল্পের উন্নয়ন। একটা দেশের শিল্পায়ন ছাড়া কিন্তু আমরা অর্থনৈতিক উন্নয়ন চিন্তাই করতে পারি না। তো ব্যাংক দেশের শিল্পের উন্নয়নে তথা স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কিন্তু বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে সে শিল্পের মালিকদেরকে, যে কারণে কিন্তু দেশে বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংকও গড়ে উঠেছে। তারপরে হচ্ছে কৃষির উন্নয়ন। আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, আর অর্থনীতির একটা অন্যতম খাত হচ্ছে গিয়ে কৃষি খাত। এই কৃষি খাতেও কিন্তু ব্যাংক বিশেষভাবে ঋণ প্রদান করে থাকে, কৃষির আধুনিকায়নে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে, ঋণ দান করে থাকে। তারপরে হচ্ছে কর্মসংস্থান। বাংলাদেশে বা একটি দেশে যতগুলো ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোতে কিন্তু বিভিন্ন পদে প্রচুর পরিমাণে লোকজন কাজ করছে। তার মানে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তাছাড়া ব্যাংক যে বিভিন্ন বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠানে ঋণ প্রদান করছে, সেখানেও কিন্তু অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তার মানে কর্মসংস্থানের সৃষ্টিতেও কিন্তু একটি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আছে সরকারের রাজস্ব বৃদ্ধি। ব্যাংকসমূহ সরকারের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যাংক তার মুনাফার অংশ বিশেষ এবং জনগণের আমানতের উপর যে প্রাপ্ত সুদ, সেই সুদের উপরও কিন্তু সরকার রাজস্ব বা ট্যাক্স পাচ্ছে। এছাড়াও ব্যাংকের সহায়তায় প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান হতেও কিন্তু সরকার বিভিন্ন সময় রাজস্ব পেয়ে থাকে। এবং সর্বশেষ হচ্ছে বৈদেশিক বিনিময় পরিচালনা। বর্তমানকালে অবশ্যই বৈদেশিক বিনিময় একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ বিষয়। এক দেশের সাথে অন্য দেশের লেনদেন হবে বিশ্বায়নের এই যুগে, সেটাই স্বাভাবিক। তো
তো বিনিময় হার নির্ধারণ করা, বৈদেশিক মুদ্রার লেনদেন ও পরিচালনা, রিজার্ভ সংরক্ষণ, এইসব ক্ষেত্রে কিন্তু ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক উভয়ই একই সাথে মিলে কাজ করে থাকে। আর এজন্যই কিন্তু আমরা একটা দেশ উন্নত হোক কিংবা অনুন্নত হোক, যে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেই ব্যাংকের ভূমিকা কিন্তু অপরিসীম। আর যে কারণে আমরা বলতে পারি দ্য ব্যাংক ইজ দ্য নার্ভ সেন্টার অফ মডার্ন ইকোনমি, অর্থাৎ ব্যাংক হলো আধুনিক অর্থনীতির স্নায়ু কেন্দ্রস্বরূপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব কী কীরূপ হতে পারে। তো আমাদের আজকের এই লেকচারের আলোচনা এতটুকুই থাকবে। আশা করি তোমরা এই পয়েন্টগুলো আবার তোমাদের বই থেকেও খুব ভালোভাবে পড়বে, কারণ প্রতিদিনের পড়া যদি তোমরা প্রতিদিন শেষ না করো তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। সো আশা করব শিক্ষার্থীরা তোমরা আজকে যে লেকচার দেওয়া হলো সেই লেকচারটি ভাষায় আরও ভালোভাবে অধ্যয়ন করবে।